দুটো মোমবাতি, দুটো কেক, আমরা দুজন মানুষ। আরে বাচ্চা হলে দুটো তো ভালোই হতো, বলো। আমি আর কোনো উত্তরই খুঁজে পেলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল। আজকে হলো ঝনকের এক্সাম। এর আগে যেদিনকে এক্সাম ছিল সেদিনকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। শরীর নিয়েই চিন্তা করতে করতে দিন কেটে গেছে। এক্সামের কথা ভাবিনি, ভেবেছিলাম যা পরীক্ষা দেবে দিক, কিন্তু আজকে তো একদম ভয়ে ভয়ে আছি। কী যে দেবে ভগবানই জানে, জানা জিনিস ভুল না করে আসে। গতকাল ও যখন পড়তে গেল, আমি যে আনতে গেছি তখন ও দিদাকে জিজ্ঞেস করলো সব পেরেছে কিনা। বললেন সব পেরেছে। ও তো এমনিতে সবই পারে, কিন্তু পরীক্ষার সময় মানে স্কুলে গিয়ে ওর মাথার মধ্যে কী ভূত চাপে ভগবান জানে, জানা জিনিসগুলো ভুল করে আসে। যেমন ক্লাসের খাতায় আমি দেখি কিছু কিছু জানা জিনিস ভুল করে গেছে, বাড়িতে জিজ্ঞেস করছে সেগুলো ঠিক বলছে। আসলে এই বয়সটাই তাই, নিজের মুডের ওপর ডিপেন্ড করে। যখন ইচ্ছে হচ্ছে তখন ঠিক লিখছে, যখন ইচ্ছে হচ্ছে তখন সেটা ভুল লিখে দিচ্ছে। বাচ্চা এখন অতটা ব্যাপার না, যা ইচ্ছে করুক, নিজের যেটা ইচ্ছে হয় লিখুক, যা নাম্বার পাবে পাবে। রাকেশ বলে দিয়েছে আমাকে যে ও জানে এইটুকু তুমি জানো, তাতেই তুমি নিশ্চিন্তে থাকো। ও জানে না এমন তো নয়, জেনে ভুল করলে কোনো অসুবিধা নেই, কারণ এখন বয়সটা অতিরিক্তই ছোটো। সব বাচ্চারা এরকমই করো। আবার সেই আগের জীবনে ফিরে এসেছি, মানে এবারে যে স্কুল, অফিস, ঝনকের পরীক্ষা এসব নিয়েই ব্যস্ত হয়ে যাব। দেখতে থাকো সারাটা দিন কী করি। তবে আগামীকাল যেহেতু আমাদের অ্যানিভার্সারি, আজকে কিছু প্ল্যান করার ইচ্ছে আছে। জানি না কতদূর সাকসেসফুল হবে, কিন্তু চেষ্টা করব, দেখা যাক কী করতে পারি। চলো এবার দিনটাকে শুরু করি। পরশু দিন সারাটা দিন বেশ ধকল গেছে, তাই গতকাল সারাদিন কিচ্ছু খাইনি। একদম প্রায় না খেয়েই ছিলাম, তাতেও শরীরটা খুব খারাপ ছিল। একদম যেন গা গোলাচ্ছিল, বমি বমি পাচ্ছিল। না খেয়েও এই অবস্থাই হয়েছিল। আজ সকালবেলা তাই ভাবলাম যে কিচ্ছু না খেয়ে একটু চা দিয়েই শুরু করি দিনটাকে। আমি তো চিনি ছাড়া লিকার চাই খাই, আর চিনি ছাড়া লিকার চা না একটু হজমে সাহায্য করে জানি। গতকাল মা আমাকে বলল যে চা পাতা মানে কাঁচা চা পাতা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিতে, তাতে নাকি গ্যাসটা অনেকটা নেমে যায়। এই জিনিসটা কালকে আমি অ্যাপ্লাই করে আমার কিন্তু কিছু কাজ হয়েছে। একেবারে নতুন জিনিস জানলাম, জানো তো? তোমরা কি কেউ জানো চা পাতা চিবিয়ে খেলে গ্যাস কমে? মাঝে মধ্যে কিন্তু তোমাদেরকে আমি নতুন নতুন ইনফরমেশন দিতেই থাকি, কি তাই তো? গতকাল যেহেতু একদমই না খেয়েই ছিলাম প্রায়, তাই জন্য আজকে সকাল থেকে না একদম কাজে এনার্জি ছিল না। মনে হচ্ছিল যেন আরেকটু শুয়ে থাকতে পারলে ভালো হয়, কিন্তু ওই যে ঝনকের এক্সাম আছে, আমার স্কুল আছে, আবার রাকেশের অফিসও আছে। শুয়ে থাকার তো জো নেই, টাইমের মধ্যেই বেরোতে হবে। তারপরে আবার ঝনকের পরীক্ষা বলে কথা, একেবারে টাইম মতো পৌঁছতে হবে, দেরি করলে চলবেই না। ভাবলাম যে শরীরটা যখন খারাপই লাগছে বাইরে একটু দাঁড়াই। আসলে বদ্ধ ঘরে থাকতে তো ভালো লাগে না, এদিকে শীতের জন্য জানলা দরজা খুলেও রাখতে পারছি না, তাই জন্যই বারান্দায় এসে একটু দাঁড়ালাম। আজকে জানি না কেন এরকম হয়েছে, সকাল থেকে না একটুও কাজ করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে শুধু শুয়ে থাকি, একটু ঘুরে বেড়াই। তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, তোমাদেরকেও নিয়ে যাই, চলো। দরজাটা যেই খুললাম, বাইরে যেন কয়েক ডিগ্রি টেম্পারেচার কমে গেল। কি ঠান্ডা বাইরেটা! আর বাইরে দেখলাম একেবারে কুয়াশা পড়ছে, চারিদিকটা সাদা হয়ে আছে, রোদের দেখা প্রায় নেই বললেই চলে। আর ওই যে সামনের দিকটা, ওই দিকটা হলো উত্তর দিক, আর এই পাশটা পশ্চিম দিক। বেশ হাওয়াও দিচ্ছিল কিন্তু হালকা হালকা। এই রকম শীতের সকালে যদি রেডি হয়ে খাবার দাবার গুছিয়ে নিয়ে ঘুরতে চলে যাওয়া যায় দুদিনের জন্য, ঘুরতে যাওয়ার টাইম না হলে ছোটোখাটো একটা পিকনিক হলেও চলে। কিন্তু কবে যে সেই সবের টাইম পাবো কে জানে। এখন স্কুলে প্রচণ্ড চাপ চলছে, সামনেই যেহেতু রেজাল্ট আউট হবে, ওই জন্য তারই কাজের চাপ চলছে। তোমাদেরকে বলেছিলাম টাইলস মিস্ত্রিদেরকে নিয়ে এর আগের বার আমাদেরকে খুব ভুগতে হয়েছিল যখন আমাদের ঘরের কাজ হয়েছিল। এবারও তার অন্যথা হয়নি, কিন্তু এখনও পর্যন্ত সেম অবস্থায় সব জিনিসপত্র পড়ে আছে। তাদের তো কোনো পাত্তাই নেই। রাকেশকে বললাম একবার ফোন করো, ফোন করেছে, বললো যে এখনও নাকি তারা এখানে আসেনি, এখনও কাজ করতে পারবে না, কয়েকদিন বাদে। এরকম জিনিসপত্র আনার পর এরকম ফেলে রাখতে ভালো লাগে বলো তো? দেখো অবস্থা ছাদের, সব জিনিসপত্র রেডি, নিচে ওই কেমিক্যালগুলোও পড়ে আছে বস্তায় করে, ওই যে ক্যারাকল কী একটা যেন নাম, সব জিনিসপত্র রেডি। এদিকে কাজ করতে আসার কোনো নাম নেই, বিরক্তি লাগছে পুরো। ভেবেছিলাম যে ডিসেম্বর মাসটা পড়ে গেল, এই ডিসেম্বর মাসটায় আমাদের একটু তাও বাড়িতে থাকার সময় সুযোগ হয়। জানুয়ারি থেকে তো প্রচণ্ড চাপ শুরু হবে, ঝনকের নতুন স্কুল শুরু হবে, মানে নতুন ক্লাস, আমার নতুন ক্লাস শুরু হবে, রাকেশেরও অফিসে প্রচণ্ড চাপ শুরু হবে। জানুয়ারি মাস থেকে সবাই একটু কাজের চাপটা বেড়ে যায়। তখন যদি এসে কাজ করে কেমন রাখতে হবে, মানে থাকতেই পারবো না আমরা। এরকমই হয় আমাদের সাথে, মাথা গরম হয়ে যায় একেবারে। সাথে একটু টাইম কাটালাম, এবার যাই নিচে, বেশি আর টাইম নেই। আর রাকেশ আর আমার একটা ব্যাপার না খুব মিল আছে, সেটা হলো আমরা দামি জামা কাপড় পরতেও ভালোবাসি না আর কিনতেও ভালোবাসি না। ঝনকের জন্যও তাই করি, জানো তো, নিজেদের জন্য তাই করি, ঝনকের জন্য তাই করি। শপিং মলে গেলে
একটা ফুল প্যান্টের দাম 350-400 টাকা নিয়ে নেয়। জানি কোয়ালিটি একটু এদিক ওদিক আছে, শীতকালে ঘরে পরবে, একটু পরতে গেল, তাই জন্য অত দাম প্যান্ট কেন কিনবো? একটা দুটো দামি প্যান্ট থাকলেও ঠিক আছে, সবই যে কম দামি তা একদমই করবো না। সেদিনকে দেখো স্টেশন থেকে রাকেশ দুটো প্যান্ট কিনে নিয়ে এসেছে ঝনকের জন্য। তোমাকে দেখাই প্যান্ট দুটো, কোয়ালিটি কিন্তু খুব একটা যে খারাপ তা না। দাম কত নিয়েছে শুনবি, অবাক হয়ে যাবে, 50 টাকা করে, মানে দুটো প্যান্ট 100 টাকায় কিনেছে ও। দেখাই তোমাদেরকে প্যান্ট দুটো, দাঁড়াও। একদিন রাকেশ অফিস থেকে ফেরার পর বলল ঝনকের জন্য দুটো প্যান্ট কিনেছি। আমি তখনই জানি হয়তো কম দাম দিয়েই প্যান্ট কিনেছে, কিন্তু প্যান্টগুলোর দাম যে এতটাই কম আমি একদমই ভাবিনি। তারপরে প্লাস্টিক থেকে যখন বের করে দেখলাম প্যান্টের কোয়ালিটিটা, দেখে একেবারে অবাক হয়ে গেছি। এগুলোকে কোনো দিক থেকেই মনে হচ্ছিল না দেখে 50 টাকা দাম। আমি তো রাকেশকে বলেছি আরও দুটো তিনটে নিয়ে এসো, এইবারে শীতকালে এইসব প্যান্ট দিয়েই কাটিয়ে দেবো। আমি যেহেতু সকালের দিকটায় প্রচণ্ড ব্যস্ত থাকি, ওই জন্য ঝনককে ঘুম থেকে তোলার দায়িত্ব প্রতিদিনই থাকে রাকেশের। আর রাকেশ কিন্তু এই দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করে, আদর করে ভুলিয়ে ভালিয়ে ওনাকে তোলে। আজকে সকালে ঘুম থেকে উঠেই ওর বায়না হলো ও কিছুতেই আজকে পরীক্ষা দিতে যাবে না, ও কালকে পরীক্ষা দিতে যাবে। যত বোঝানোর চেষ্টা করছি যে স্কুলে পরীক্ষা আজকেই হবে, না কিছুতেই হবে না। সে তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে তাকে ওঠানো গেল। এইদিকে ঝনক একেবারে রেডি, আর আমরাও রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। ঝনকের স্কুলের পরীক্ষা, আর এদিকে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আজকে সকালেও কিন্তু আমি পেট রেস্ট দিয়েছি, শুধু মুড়ি খেয়েছি। আমি মুড়ি খেয়েছি, আর রাকেশ কী খেয়েছে জানো? একদম চব্য করে সাজিয়ে নিয়ে বসেছিল। সকালবেলা পান্তা ভাত, ডিমের অমলেট এসব খেয়েছে, দুপুরে পেটের নাকি রেস্ট। রাত্রিবেলা কি আবার পোলাও খাবে? খেয়ে দেখো, আজকে তোমাকে দিয়েছি আমি, আজকে দুপুরে তোমাকে দিচ্ছি আমি আজকে পোলাও। আমার তো কোনো প্রবলেম হয়নি, তোমাকে দিচ্ছি, সমস্যা হয়েছে তোমার হয়েছে, তুমি বুঝবে। খাওয়াচ্ছি তোমাকে পোলাও, দাঁড়াও। শোনো, আজকে কোলাজ ভাই নেই, গিয়ে দেখবি ফাঁকা, জানিস? গিয়ে দেখবি কোলাজ ভাই নেই, ফাঁকা, জানিস তো? চলো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, রেডি হতে হবে, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি। সেটা আমি কালকে দেখলাম, কি দেখলে? কোলাস ভাই ফাঁকা। ও তাই তো, দেখেছো? সত্যিই কিন্তু আজকে বাড়ি যাওয়ার পর মনটা খুব খারাপ লাগছিল। এতগুলো দিন ওপরে গিয়েই কোলাজের মুখটা দেখতে পাচ্ছিলাম, আজ গিয়ে দেখবো ঘরগুলো একেবারে খাঁ খাঁ করছে। এখানে সব ফাঁকা, কোলাস নেই। এখানে কেন কোলাস নেই বলো? মনটা খারাপ লাগছে তো আমার। আবার কোলাস? তুমি পরীক্ষা তো আজকে না? হ্যাঁ। ভালো করে দেবে কিন্তু, সব লিখবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, জুতোর এক সাইডে খুলে রাখো। বাড়িতে এসেই তাড়াতাড়ি করে ঝনককে রেডি করিয়ে দিলাম। এবার ঝনক যাবে পরীক্ষা দিতে, আর আমি অন্যদিকে স্কুলের কাজকর্মগুলো সেরে ফেলবো। স্কুল স্টুডেন্টদের পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে তো কি হয়েছে, এবারে শুরু হয়েছে আমাদের পরীক্ষা দেওয়া, মানে টিচারদের। এখন না আমরা একেবারে চোখ কান বুঝে কাজ করে যাচ্ছি। যেদিনকে রেজাল্ট আউট হবে সেদিন আমাদেরও রেজাল্ট। প্রত্যেক বছরই এই কটা দিন আমাদের প্রচণ্ড চাপে আর প্রচণ্ড টেনশনে কাটে। সিডি কোথায়? সিডি? এসব কথা পরে হবে, আগে বলো পরীক্ষা কেমন দিলে? ভালো। কি লিখতে দিয়েছিল? আর এক্সাম লিখতে। হ্যাঁ, আগে লিখতে হবে, আগে বলতে হবে, তারপরে চিনি, আগে বলতে হবে, আগে বলতে হবে। এতদিন সারাক্ষণ কোলাচ্ছিল, ওই জন্য চেরি বেরিকে অতটা পাত্তা দেয়নি, জানো তো। আজকে যেই দেখছে কোলার চলে গেছে, চেরি চেরি করে একেবারে পাগল করে দিয়েছে। স্কুল থেকে ফিরেই সবার প্রথমে খোঁজ হয়েছে চেরি কোথায়। হাতে ওটা কি দেখাও একটু। ক্লাস 4-এর একটা স্টুডেন্ট, ও প্রত্যেকবারই দেয় আমাকে একটা স্পেশাল, আর টিচারদের একটা কৌটো। তাই আমি বললাম আমার ফ্রিজে এত মিষ্টি আছে যে তোরা যাদেরটা ভাগ করে নিয়ে চলে। আচ্ছা ঠিক আছে, সে 4-এ পড়ে, অরিজিনাল সে 4-এ পড়ে, এবারই লাস্ট, এরপরে বছর থেকে আর পাচ্ছ না, খুব ভালো মেয়ে, তাই তো? এবার চলি লাস্ট, এই বছর লাস্ট। এটা হলো ক্ষীরের বিভিন্ন শেপের সন্দেশ, পুরো অরিজিনাল ক্ষীরের। প্রত্যেক বছর আমরা পাই এগুলো। এবং একটা আমার এইটুকু আমি টেস্ট করছি। এইরকম ভালোবাসার গিফট মাঝে মধ্যেই আমরা পেতেই থাকি। আজ তো মঙ্গলবার, ঝনকের পড়তে যাওয়া নেই, আছে গানের ক্লাস। ওই জন্য ঘুম ভাঙার পরেই বসিয়ে দিয়েছি গান প্র্যাকটিস করাতে। আর গুড বয়ের মতো বসে বসে গান প্র্যাকটিস করছে।
এখন তো আমার জোরে জোরে গান করা বারণ, তাই জন্য ওকে এইভাবেই গানটা প্র্যাকটিস করাতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। মা কোলাজের গন্ধ ছাড়ছে। কোথা থেকে? ও কোলাজ যখন নভেম্বরে এখানে এসেছিল আর বেশিক্ষণ থেকে থেকে কোলাজের গন্ধ হয়ে গেছে। এই ঘরটাতে? হ্যাঁ তুমি সেই গন্ধটা এখন পাচ্ছ? হ্যাঁ। এইটুকু বাচ্চা ছেলেরও কত অনুভূতি শক্তি। অফিস থেকে ফিরেই বাবার আদর, এটা তো রোজকার নিয়ম। আর তার সাথে শাশুড়িমা পাঠিয়ে দিয়েছে সেই সন্দেশ, যেগুলো দুপুরবেলা তোমাদেরকে দেখালাম। সেটাই এখন রাকেশ খাচ্ছে, মানে টেস্ট করছে। এখন আমরা ঝনককে নিয়ে যাব গানের ক্লাসে। গানের স্যার তখনও আসেননি, তাই জন্য ঝনক নিজে নিজে বসেই গানের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এইভাবেই চলে ঝনকের গানের প্র্যাকটিস। অনেকক্ষণ ধরে চললো ঝনকের গানের প্র্যাকটিস। তারপরে ঠিক 10টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম। ঝনককে গান শিখিয়ে বাড়িতে এলাম 10টায়, এখন বাজে 11টা। খাওয়া দাওয়া হয়েছে 12টা বাজলেই আমাদের অ্যানিভার্সারি। ভেবেছিলাম কিছু সারপ্রাইজ প্ল্যান করবো, তেমন কিচ্ছু করতে পারিনি। সকালবেলা স্কুল ছিল, তারপরে ঝনকের গানের ক্লাস ছিল। রাকেশ তো সবসময়ই সাথে আছে, যে রাকেশকে না দেখিয়ে কিছু করব, কিচ্ছু পারিনি করতে। 12টার সময় যে একটুখানি সেলিব্রেট করবো, এই দেখো এখন কাজকর্ম সারতে সারতেই 12টা বেজে যাবে। কী করে ভগবান জানে করবো। রাকেশ তো ওই ঘরে রেকর্ডিং করতে বসবে, ও যদি 12টা অবধি রেকর্ডিং করে তবে আমি করতে পারবো। এখন তাড়াতাড়ি করে রাত্রের কাজগুলো সারি। এতক্ষণে মানে 1 ঘন্টা টাইম কেটে গেছে, ঝনককে নিয়ে ফিরেছি, শুধু খাওয়া ছাড়া কিচ্ছু কাজ হয়নি। তাড়াতাড়ি করে কাজগুলো সারি, তোমাদের সাথে শেয়ার করবোই কী করি না করি 12টা বাজলে। ঝনক কিছুক্ষণ নিজের ছায়ার সাথে খেললো, খেলে ধুলে তারপরে উনি শুলেন। আমি এখানে ভিডিও এডিট করছিলাম, ঘড়িতে বাজে 12টাই বাজে, কেননা এই ঘড়িটা ফার্স্ট। আমি কি সারপ্রাইজ দেবো, এদিকে আমাকেই সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যবস্থা করেছে মনে হয়। ভিডিও করতে করতে আমি শুনছি টুকটুক করে শব্দ, নানা রকম শব্দই পেয়েছি। একবার বেলুন ফোড়ানোর শব্দ পেয়েছি, একবার দরজা খোলা ঠকার শব্দ শুনেছি, আরও নানা রকম শব্দ পেয়েছি। কিচ্ছু নানা রকম শব্দ না, বেলুন এনেছিলাম লিক হয়ে গেছে। ওই দেখো তাড়াতাড়ি আসো। তোর বাবা কি ক্রিঙ্গারিং করছে, চ দেখি। আচ্ছা গিয়ে দেখি। আজকে কি বলতো? হ্যাঁ আজকে কি? আজকে তোমার জন্মদিন। না, আজকে তোমার মা আর বাবার বিয়ের পুজো। বিয়ের পুজো আজকে তোমার মা আর বাবার। তুই কোথায় যাচ্ছিস দৌড়ে দৌড়ে? তুই কোথায় যাচ্ছিস লাফাতে লাফাতে? ও কোথায় যাচ্ছে, ও কোথায় যাচ্ছে? কি সুন্দর দেখো। দেখো এটা কিরকম আনন্দ করছে, দেখো। অ্যানিভার্সারি। কার অ্যানিভার্সারি? মায়ের অ্যানিভার্সারি।
মায়ের অ্যানিভার্সারি কি করে বুঝলি তুই? এটা নাকি মায়ের অ্যানিভার্সারি। আচ্ছা বাবা কোথায় গেল তাহলে? এই তো তুমি। তা অ্যানিভার্সারিটা কি শুধু মায়ের একার? হ্যাঁ। রাকেশ রাত্রি 12টার সময় আমাকেই হকচকিয়ে দিল। আমি ভেবেছিলাম প্ল্যান করব, কিন্তু তার আগেই দেখছি ঘরদোর সাজিয়ে গুছিয়ে কেক নিয়ে একেবারে হাজির। পাগলটাকে দেখো। কার হ্যাপি অ্যানিভার্সারি? কার? মায়ের একার অ্যানিভার্সারি? কার সাথে হলো সেটাই তো বুঝলাম না। এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, ছোট্ট একটু সাজসজ্জা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঝুম তখন ওই ঘরে এডিট করছে, আর আমি হাতে একটু সময় পেলাম, পেয়ে টুক করে যতটুকু সম্ভব শর্ট টাইমের মধ্যে সাজানোর চেষ্টা করেছি। আর ওদিকে দেখতে পাচ্ছি, ওই দেখো এটা হচ্ছে, দেখো কিছু করিনি, দুজন না বললে করলে এরকমই হয়। দুটো কেক হয়ে গেছে, দুটো কেক, হায় হায় হায়, দুটো কেক খাবো, এখানে আসো। কি অবস্থা! ওটাকে দেখো তখন থেকে লাফালাফি করে যাচ্ছে আর এই পাগলের মা। এই যে তোমাদের জন্য আমি এটাও নিয়ে এসেছি, এটা কি? এটাও নিয়ে এসেছি তোমার। জানি আমাদের রাত্রিবেলা দুজনেরই কাজ থাকে এডিটিংয়ের, কিন্তু তাও রাত্রি 12টার সময় সেলিব্রেটটা না করলে না সেলিব্রেশনের মজাটাই থাকে না। ওই জন্য রাত 12টার সময় দুজন মিলে অল্প করে, মানে ছোট্ট করে বেশ ভালো মতোই সেলিব্রেট করলাম। আমরা যদি আগের থেকে প্ল্যান করতাম তাহলে হয়তো দুটো কেক আনা হতো না, একটাই আনা হতো। কিন্তু দুটো আনা হয়েছে, ঝনক প্রচণ্ড মজা পেয়েছে, দুটো কেক হয়েছে, দুটো ক্যান্ডেল হয়েছে, আর এদিকে ও প্রচণ্ড মজা করছে, সেটা দেখে আমাদেরও প্রচণ্ডই মজা হচ্ছে। আরেকটা জিনিস মনে হচ্ছে ওখানে আছে। ও হ্যাঁ, তোমার গিফট। এটা কি? বাহ, এটা হচ্ছে তোমার জন্য চন্দ্রানী পালসের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট। মুখখানা দেখি, মুক্তার কান নেই। এটা এত বড় ব্যাগে থাকতে পারে না, বড় ব্যাগে ছোট গিফট দেখে এই কিনে আমার পছন্দ হয়ে গেছে। দেখতে সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এত বড় ব্যাগে এটা থাকতে পারি না। এটা এবার সত্যি সত্যি আর কিছু নেই। এটার মতো খুঁজছে, তার কি ওইটুকু একটা মুক্তর কানের কত দাম নিয়েছে বলো তো? আমার ক্ষমতা ছিল না এটা একটা ঘটাকে দিয়েছেন না, তুমি কত হায়ার করেছো একটা জোগাড় করা। মানে এটুকু জিনিসের জন্য এত বড় ব্যাগ দিয়ে এটা চন্দন পার্স হতেও পারে না। আমার এরকম খুঁজে সত্যি পেয়ে সত্যি গেছি। সত্যি সত্যি চন্দন পার্স কি? হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আমি নেব, তুমি নেব না, আমি বেলুনটা খুঁজে এবার তোমাদের সঙ্গে আর তোমার সাথে শেয়ার করি, একটু মুখখানা দেখি। সবসময় আমাকে এভাবেই বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু আমি যে ওর থেকেও বেশি চালাক সেটা তো ও বোঝে না। তবে আমার গিফটটা কিন্তু খুব খুব পছন্দ হয়েছে। আমার পার্লের সেট একটাই মাত্র ছিল, এটা একটু রেডিশ টাইপের, দারুণ লেগেছে। আমি সারপ্রাইজ দিতে গেছিলাম, উল্টে আমি সারপ্রাইজড হয়ে গেছি। দারুণ পছন্দ হয়েছে, খুব বসবো। খুবই পছন্দ হয়েছে, খুব। মোমবাতি। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আর কি বলবো, কিছু বলার নেই আমার। জ্যাকেটটা ভাঙে হয়ে গেল তাই তো? আগে যেটা দিয়েছিলাম, গিফট করেছিলাম যেটা 15 দিন আগে, ব্যাস নিয়ে ঝোলা চললো ভোলা। দিদি ভাইকে দেবে। ইমানটা আবার কি নিয়ে এসছে ভিমার্টের? সবাই দেখে নিয়েছে, তুমি শুধু দেখোনি না। তাকে দেখে নিয়েছো, না আমি নাটক দেখিনি, করছো। না না দেখিনি। আজকে তো সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ। ব্যাপারটা কি বলো তো? আমি তো জানতাম তুমি আর কিছু দেবে না, এই ব্রেসলেটটা দিয়েছে আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে, সেটা পরে ঘুরছি। আবার একটা, ও বাবা, বিলটাও ফেলিনি। কি সুন্দর। ওয়াও, পড়ো ইউনিক একটা ব্যাপার স্যাপার। আমাদের দুজনের গিফটটা দারুণ পছন্দ হয়েছে। এরপরে আমরা করলাম কেক কাটিং। এই অ্যানিভার্সারির দিনে যদি অন্য দিনের থেকে স্পেশাল কিছু না করি, তাহলে তো সেই দিনটাকে অন্য দিনের থেকে আলাদা করা যাবে না। আমি একদমই ভাবিনি যে রাকেশও একটা কেক নিয়ে আসবে, তাই জন্যই আমি কেকটা কিনেছিলাম। রাকেশ গিফট দেবে এটা হয়তো আন্দাজ করছিলাম, কিন্তু কেকটা একদমই আন্দাজ করিনি। এইবারে কেকটা কেটে, মানে কেকগুলো কেটে দিনটাকে আরেকটু স্পেশাল করে ফেলি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। উলি বাবালি, উলি বাবালি, ইলি বাবালি, এটাই তো আমাদের অ্যানিভার্সারির গিফট।
এটাই আমাদের অ্যানিভার্সারি গিফট। ঝনকাকে একটুখানি কেক খাওয়াতে হবে তো, একদম অল্প। ঝনক আছে বলেই আমাদের দিনগুলো যেন আরও বেশি রঙিন। হ্যাপি Anniversary to us. Happy anniversary to us. তখন বেজে গেছে রাত 12:30। ছেলেটা আমার তখনও জেগে আছে। চলো আজকে এভাবেই দিনটাকে শেষ করি। আগামীকাল আমাদের অ্যানিভার্সারি তো কি হয়েছে, রাত 12টার সময় সেলিব্রেট করাটা একটা আলাদা ইমোশন। কালকে কি হয় না হয় সে তো তোমাদেরকে দেখাবোই। আজকে তাহলে ভ্লগটা এইখানেই শেষ করে দিই। কালকে আবার নতুন ভ্লগে দেখা হবে। গুড নাইট, টাটা।